হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। এবার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আমি করাবো, কারণ অয়ন্তিকা ম্যাম আর করাবেন না। উনি অন্য একটা জায়গায় অফার পেয়েছেন। উনি হঠাৎই আজকে মানে গতকাল আর কি, তোমরা ভিডিওটা যেদিন দেখবে উনি 8:30টার সময় আমাকে ফোন করলেন যে উনি আর পড়াতে পারবেন না। তা ভাবলাম যে তোমাদের ক্লাসটা অফ হয়ে যাবে, আমিই করিয়ে দিই। তা এবার থেকে তো আমিই করাবো কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো শুরু করি। দেখো, আজকে আমরা 2রা মার্চ করবো। দেখো, আমরা তো 2রা মার্চ মানে আমরা গত দিনকের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, আর আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কালকে পড়বো। বুঝতে পেরেছো? তো চলো দেখি। প্রথমে হচ্ছে জিরো ডিসক্রিমিনেশন ডে, 1 মার্চ, যেটা উদযাপিত হয়। মূলত এই ডেটা উদযাপিত হয় কেন? তোমার বৈষম্য ও মানুষের জীবনের প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য এটি উদযাপন করা হয়। তাহলে আমাদের এখান থেকে মূল বিষয়টা কি, তোমার জিরো ডিসক্রিমিনেশন ডে কোন তারিখে পালিত হয়? 1 মার্চে। আনএইডস এর নেতৃত্বে 1 মার্চ 2014 থেকে এটা পালিত হয়, অর্থাৎ 2014-তে প্রথমবার এটা তোমার পালিত হয়েছিল। এবারের থিম ছিল তোমার উই স্ট্যান্ড টুগেদার। তাহলে কি মনে রাখবে, তোমার 2025-এ 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে হিসেবে যেটা পালন করা হলো, তার থিম কি ছিল? উই স্ট্যান্ড টুগেদার। উদ্দেশ্য কি? প্রত্যেকটা ডে বা যাই কিছু থাকুক না, তার একটা অবজেক্টিভ থাকে, একটা থাকে। সেটা কি? তোমার সমতা প্রচার, বৈষম্য দূরীকরণ এবং প্রান্তিক সম্প্রদায়গুলিকে সমর্থন করা। প্রান্তিক মানে ধরো যেসব সম্প্রদায়, আমরা তো তাও কিছুটা ভালো আছি, দেখবে কিছু এখনও আমাদের বেঙ্গলেও না দেখা গেলেও কিন্তু অন্য স্টেটে দেখা যায় এখনো জাতপাতের এখনও কিছুটা কিন্তু আছে, যে ছোটো জাত এদেরকে নিচু করে দেখা হবে। তাই যে প্রান্তিক যে সম্প্রদায়গুলো আছে তাদেরকে সমর্থন করা, তাদেরকে মেন স্রোতে ফিরিয়ে আনা। বুঝতে পেরেছো? তো চলো এবার আমরা দেখব কি সেন্টার প্রপোজ লোয়ার ট্যাক্স শেয়ার ফর দ্য স্টেট ফ্রম 2026। বুঝতে পেরেছো? এইটা হলো একটা তোমার কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে করের যে ট্যাক্স, সেটাকে 41% থেকে কমিয়ে তোমার 40% করার পরিকল্পনা করেছে, যার লক্ষ্য হলো ফেডারেল আর্থিক চাপ কমানো। আমাদের তো ভারত তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অর্থাৎ ফেডারেল স্ট্রাকচার মেনে তো চলে। যদিও ভারতকে তোমার যুক্তরাষ্ট্রীয় বলা হয় না, ভারতীয় সংবিধানে কোথাও ভারতকে যুক্তরাষ্ট্র বলা হয়নি। ভারতীয় সংবিধানে 1 নম্বর আর্টিকেলে বলা আছে ভারত ইউনিয়ন অফ স্টেট। বুঝতে পার, ভারত অনেকগুলো ইউনিয়ন মিলে একটা ভারত কিন্তু কখনোই ফেডারেল। তাও যদি একটা ফেডারেল স্ট্রাকচার ফলো করা হয়, তাই ফেডারেল আর্থিক চাপ কমানো, অর্থ কমিশন কর্তৃক পর্যালোচনা করা, এবং এই প্রস্তাবটি উত্তেজনা সৃষ্টি করতে পারে, কারণ রাজ্যগুলির সামাজিক পরিকাঠামোর জন্য এই তহবিলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ধরো রাজ্যের যে টাকাটা একটু কমে যাবে, তার জন্য রাজ্যগুলো চাপ দিতে পারে। কেন্দ্র নির্দিষ্ট আর্থিক সত্র পূরণকারী রাজ্যগুলির সাথে ফেডারেল অনুদানও সংযুক্ত করতে পারে, নগদ অর্থ প্রদান ও ঋণ মকুবের উৎসাহিত করতে পারে। তো চলো, এটা ছিল তোমার সেন্ট্রাল, যেটা তোমার যে ট্যাক্সটাকে 41 থেকে 40 করা হয়েছে। কেমন? চলো এবার কি দেখবো, সিআইএসএফ জানো, আমরা অনেকে পরীক্ষা দিই। আচ্ছা, তোমাদের কাছে আজকে কোশ্চেন, সিআইএসএফ এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্ম তোমরা কমেন্টে লেখো। কেমন? তো চোল রাজপুত্র রাজাদিত্যের নামে প্রশিক্ষণ কেন্দ্রের নাম করলো। দেখো, সিআইএসএফ এর আগে একটা প্রশিক্ষণ কেন্দ্র ছিল আরাক্রম এখানে, সেইটার নাম পরিবর্তন করে রাজেন্দ্র চোলের, অর্থাৎ রাজাদিত্য বা রাজেন্দ্র চোলের নাম অনুসারে তোমার এর নাম পরিবর্তন করেছে। বুঝতে পারছো? সিআইএসএফ এর আগে যে ট্রেনিং সেন্টারটা ছিল, সেইটার নাম পরিবর্তন করে তোমার রাজেন্দ্র চোলের নামে করেছে। বুঝতে পেরেছো? এটা মনে রাখবে। চলো এবার কি আসছে, তেলেঙ্গানার মামুনুরে দ্বিতীয় বিমানবন্দরের অনুমোদন দিল কেন্দ্র। দেখো, তেলেঙ্গানা মামুন নামে একটা জায়গা, সেখানে তেলেঙ্গানার দ্বিতীয় বিমানবন্দর তৈরি করার অনুমতি দিল কেন্দ্র। তেলেঙ্গানা হায়দ্রাবাদ থেকে মাত্র 150 কিলোমিটারের মধ্যে, খুব বেশি দূর না, যেখানে তোমার যদি এখন যে বাসগুলো, ভলভো বাসগুলো হয়েছে, টানলে প্রায় কত, যদি সেইভাবে টানে তাহলে তোমার 2-3 ঘন্টায় চলে যায় বাসে। সেখানে তেলেঙ্গানা হায়দ্রাবাদ থেকে 150 কিলোমিটারের মধ্যে ওয়ারাঙ্গালের কাছে মামুনের দ্বিতীয় বিমানবন্দর অনুমতি প্রদান করলো কেন্দ্র। বুঝতে পেরেছো? এটা মনে রাখবো। তাহলে দ্বিতীয় বিমানবন্দর কোথায় প্রমাণ করলো তোমার? সেটা হলো তোমার ওয়ারাঙ্গালের কাছে মামুনুরে। বুঝতে পেরেছো? মামুনুরের দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের অনুমোদন প্রদান করলো। আশা করি ক্লিয়ার এই অবধি। আর তোমরা দেখো, আমি আজকে এবার থেকে যখন কারেন্ট অ্যাফেয়ার্স করবো, এবার থেকে আমি এমসিকিউ মোডে নিয়ে আসবো। কিন্তু আজকে উনি আমাকে পুরো 8:30টার সময় বললো, আমার কিছু রেডি ছিল না। আমি এই রাত্রে রেডি করে, আমি এখন প্রায় 2:30 বাজে, আমি তোমাদের ভিডিওটার ক্লাসটা রেকর্ড করছি। বুঝলে? আমি এরপরে ক্লাস রেকর্ড করে আমি ঘুমাতে যাব। তা আজকের জন্য হবে, এরপর থেকে আমি এমসিকিউ থাকবে, এমসিকিউর সাথে সাথে আমি ডিটেলস করাবো। একটু টাইম দাও আমাকে। কেমন? চলো। ইনস্টিটিউট মেশিনের লুনার ল্যান্ডার অ্যাথেনা চাঁদের দিকে রওনা দিয়েছে। মানে অ্যাথেনা একটা কি বলবো, একটা তোমার বলতে পারো, যেটা চাঁদের দিকে পাঠানো হয়েছে।
এটা কি করবে চন্দ্রকে, এটা লাইক চন্দ্রযান, বুঝলে, এটা চন্দ্রকে তোমার হচ্ছে ইয়ে করবে, বিভিন্ন ইয়ে করবে। তাই ইনস্টিটিউট মেশিনেস তাদের দ্বিতীয় চন্দ্রযান অ্যাথেনায়, নামটা মনে রাখবে, অ্যাথেনা, উৎক্ষেপণ করেছে, যা 6 মার্চ, ফার্স্ট মার্চ এটা ইয়ে করেছে, এটা 6 মার্চ নাসা সমর্থিত, এবং এটা কি করেছে নাসা প্রেরণ করেছে, মনে রাখবে। অ্যাথেনা কে পাঠিয়েছে, অ্যাথেনা কে পাঠিয়েছে তোমার, নাসা, বুঝতে পেরেছো, নাসা সমর্থিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে, দেখো দক্ষিণ মেরুটা কি জানো সবসময় অন্ধকার থাকে, এই দক্ষিণ মেরুতে অবতরণের লক্ষ্যে কাজ করবে। ড্রোন গ্রেস একটি ছায়াপথ গর্ত অন্বেষণ করবে, মানে যে ছায়াপথ যে, এবং চাঁদের তো অসংখ্য গর্ত ভূপৃ ইয়েতে, এবং চাঁদে যদি হিমায়িত জল আছে কিনা, অর্থাৎ জল বরফ হয়ে আছে কিনা সেটা সন্ধান করবে, এবং যা ভবিষ্যতে চন্দ্র অনুসন্ধানের সহায়তা গড়ে তুলবে। তাহলে এই অ্যাথেনা যেটা নাসা প্রেরণ করেছে, এর কি কাজ থাকবে তোমার, এইগুলো। নাসা এই মিশনের জন্য $62 মিলিয়ন ব্যয় করেছে, যার মধ্যে লুনার ট্রেল ব্লেজার এবং একটি গ্রহাণু ধাওয়াকারী মহাকাশযান সহ অতিরিক্ত পেলোডও রয়েছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো? এর মধ্যে ক্লিয়ার হলো? চলো, বিশ্ব বেসামরিক প্রতিরক্ষা দিবস 2025, যেটা 1 মার্চ আর কি তোমার পালিত হলো। নাগরিক সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থা ও জরুরি প্রস্তুতির জন্য তুলে ধরার জন্য প্রতি বছর 1 মার্চ বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস পালিত হয়। তাহলে বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস কত সালে ফার্স্ট হয়, 1 মার্চ, বুঝতে পারছো, 1 মার্চ আমরা জানি। তাহলে এর অবজেক্টিভ কি তোমার, বা এর উদ্দেশ্য কি, নাগরিক সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি প্রস্তুতির গুরুত্ব তুলে ধরার জন্য এই প্রতি বছর 1 মার্চ বিশ্ব নাগরিক দিবস পালিত হয়। আন্তর্জাতিক নাগরিক প্রতিরক্ষা দিবস ICDO দ্বারা তোমার প্রতিরক্ষা সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত, এবং 2025 যে থিমটা ছিল সেটা হলো সিভিল ডিফেন্স, গ্যারান্টি অফ সিকিউরিটি ফর দ্য পপুলেশন, বুঝতে পেরেছো? তাহলে এর কি 2025 থিম কি তোমার, সিভিল ডিফেন্স গ্যারান্টি অফ সিকিউরিটি ফর দ্য পপুলেশন। তা প্রথম পালন হয় এই যে বিশ্ব সামরিক প্রতিরক্ষা দিবস, সেটা প্রথম পালিত হয় তোমার 1990 সালে, বুঝতে পারছো, 1990 সালে মনে থাকবে। দেখো এই কোশ্চেনগুলো বেশিরভাগ আসে তোমার এসএসসি রেল ফেল দিই, বুঝতে পেরেছো? চলো, এরপরে কি আছে তোমার, সেনাপ্রধান, ফ্রান্সে প্রথম আমাদের যে সেনাপ্রধান বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। তোমরা কমেন্টে লিখবে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, শুরু হয়েছিল, বুঝতে পেরেছো, হয়েছিল। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র, দাঁড়াও, সেনাপ্রধান, দাঁড়াও একটু ওয়েট করো তো, একটু ওয়েট করো তো, দাঁড়াও একটা প্রবলেম আসছে, দাঁড়া একটা প্রবলেম আসছে, দাঁড়া 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 দূর ব্যাং, দাঁড়া 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 আচ্ছা চলো চলো, হ্যাঁ উপেন্দ্র দ্বিবেদী ওনার নাম, বুঝলে, উপেন্দ্র দ্বিবেদী। তাহলে বর্তমান সেনাপ্রধানের নাম মনে রাখবে, ফ্রান্সেস নিউ চ্যাপেল স্মৃতিসৌধে পুস্তক স্তাবক অর্পণ করে, এবং প্রথম বিশ্বযুদ্ধে যখন যে ভারতীয় সৈন্যরা অংশগ্রহণ করে এবং তারা প্রাণ হারিয়েছিল তাদের প্রতি উনি সম্মান জ্ঞাপন করেন। এবং এই স্মৃতিসৌধটি 1915 সালে লিউপ চ্যাপেল যুদ্ধের সময়, নিউ চ্যাপেল যুদ্ধে ভারতীয় সৈন্যদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে, যা বিশ্বে শান্তিতে ভারতের ভূমিকা তুলে ধরে। মানে এটা ইয়ে করা হয়েছিল এই স্মৃতিসৌধটা, যেটা যুদ্ধের সময় যে ভারতীয় সৈন্যরা তাদের অবদান, তাদের আত্মত্যাগ করেছিল সেইটা। এবং জেনারেল দ্বিবেদী এয়ারবেসের ম্যারিগানের সুবিধা ও পরিদর্শন করেন এবং প্রতিরক্ষা আধুনিকরণের বিষয়ে ফরাসি সেনাবাহিনীর সাথে জড়িত হন, মানে উনি কথাবার্তা বলেন, মানে সাথে, মানে উনি ইয়ে করেন। চলো এবার কি আসছে তোমার, কৈলাস সত্যার্থী আত্মজীবনী দিয়াশলাই প্রকাশিত হলো। তাহলে এই যে দিয়াশলাই কার আত্মজীবনী তোমার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমার এগুলো আসে, সেটা হলো কৈলাস সত্যার্থী, বুঝতে পেরেছো, কৈলাস সত্যার্থী। চলো এটা ভিভিআই মারো।
তো নোবেল বিজয়ী কৈলাস সত্যতে আত্মজীবনী দিয়াশলাই নিয়ে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস IGNCA তে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি। তো এখন বলবে বর্তমান রাষ্ট্রপতিকে, ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে, এটাও তোমাদের হোমওয়ার্ক, কমেন্টে লিখবে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি, বর্তমান রাষ্ট্রপতির নাম কি, বুঝতে পেরেছ, নাম কি? কৈলাস সত্যতে একজন ভারতীয় সমাজ সংস্কারক, যিনি ভারতের শিশু শ্রমের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন এবং শিক্ষার সর্বজনীন অধিকারের পক্ষে উনি ছিলেন। তাহলে কৈলাস সত্যতে সম্পর্কে জানলে, এবং তার বই কি তোমার আত্মজীবনী দিয়াশলাই, তার আত্মজীবনী কি দিয়াশলাই, নিজেরা একবার মনে করো, এখানেই মুখস্থ হয়ে যাবে। 2014 সালে কিন্তু উনি তোমার শান্তিতে নোবেল পুরস্কারও লাভ করেন, বুঝতে পেরেছো, উনি কিন্তু শান্তিতে 2014-তে নোবেল পুরস্কারও লাভ করেন। আশা করি তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম। চলো পরেরটা দেখি। মহড়া ডেজার্ট হান্ট 2025 স্ত্রী সেবা সমন্বয়ক আরও উন্নতি করে। ভারতীয় বিমান বাহিনী 24 থেকে 28 ফেব্রুয়ারি যোধপুরে মহড়া ডেজার্ট হান্ট 2025 পরিচালনা হয়, যেখানে সেনাবাহিনীর প্যারা SF, নৌবাহিনীর মার্কোস এবং বিমান বাহিনীর গরুর কমান্ডাররা অংশগ্রহণ করে। তাহলে এই যে তোমার মহড়া ডেজার্ট হান্ট, এখানে কারা অংশগ্রহণ করেছিল তোমার? সেখানে অংশগ্রহণ করেছিল তোমার ভারতীয় সেনাবাহিনী, প্যারা, নৌবাহিনীর মার্কোস এবং বিমান বাহিনীর গরুর কমান্ডাররা সেখানে কিন্তু তোমার হচ্ছে অংশগ্রহণ করে, মনে রাখবে। এবং এই মহড়ায় বিমান বাহিনীর প্রবেশ, নির্ভুল আক্রমণ এবং সন্ত্রাসবাদ দমন ও নগর যুদ্ধের পরিস্থিতির মাধ্যমে যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করা হয়েছিল। এই মহড়ার লক্ষ্য ছিল অন্তঃসেবা সমন্বয় ও জাতীয় নিরাপত্তার প্রস্তুতি বৃদ্ধি করা। দেখবে প্রত্যেকটা মহড়া বা যাই হোক না কেন কমিটি, তাদের কিন্তু একটা অবজেক্টিভ থাকে, একটা কাজের থাকে, একটা উদ্দেশ্য থাকে। তো এদের উদ্দেশ্য কি? অন্তঃসেবা সমন্বয় ও জাতীয় নিরাপত্তা প্রস্তুতি বৃদ্ধি করা। কেমন? চলো পরেরটা দেখি। SBI লাইফের ডেপুটি CEO নিযুক্ত হলেন ডোরাবাবু দাপাটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু আসে। অ্যাপয়েন্টমেন্ট, কোন কোম্পানির কে কোন CEO পদে বসে আছেন, এগুলো কিন্তু আসে। তাহলে কি SBI লাইফের ডেপুটি CEO নিযুক্ত হলেন ডোরাবাবু দাপাটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। SBI লাইফের ইন্স্যুরেন্স বোর্ড 24 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে কার্যকরী ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে ডোরাবাবু দোপাটি নিয়োগের অনুমোদন দিয়েছে। এবং ডোরাবাবু দোপাটি একজন দক্ষ ব্যাংকিং পেশাদার, যিনি 29 বছরের বেশি এই ব্যাংকিং সেক্টরে আছেন। উনি প্রথম কাজ শুরু করেন 1995 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে, অর্থাৎ SBI-তে উনি ওনার কর্মজীবন শুরু করেন। এবং 2021 সালে সেপ্টেম্বরে উনি SBI-এর মালদ্বীপ কার্যক্রমের কান্ট্রি হেড ও CEO হিসেবে দায়িত্ব পালন করেন, যে হলো SBI লাইফের CEO পদে নিযুক্ত হলেন। কে হলো? ডোরাবাবু দাপাটি। বুঝতে পেরেছো কে হলো তোমার? এই ডোরাবাবু দাপাটি, বুঝতে পেরেছো? এই ডোরাবাবু তোমার দাপাটি। আশা করি ক্লিয়ার হলো। চলো, আশা করি ক্লিয়ার। চলো পরেরটা দেখি। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় C.5G ল্যাব উদ্বোধন করেছে। শিক্ষা গবেষণা ও 6G উদ্বোধনের সমর্থন করার জন্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয় উন্নত 5G ল্যাব উদ্বোধন করেছেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এটা মনে রাখবে, কে করেছেন এটা? তোমার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই ল্যাবটি 5G নেটওয়ার্কের হাতে কলমে শিক্ষা প্রদান করবে, যা RNA কোর নেটওয়ার্ক ও উদীয়মান টেলিকম প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা বৃদ্ধি করে। ইঞ্জিনিয়ারিং কলেজগুলি 5G স্টেট ল্যাব সম্প্রসারণের লক্ষ্য রাখে এবং টেলিকম গবেষণা উন্নয়ন, দেশীয় প্রযুক্তি উন্নয়নকে তোমার যেটা উৎসাহিত করে। তাহলে C. কি বুঝলে আশা করি। চলো এবার কি লিঙ্ক বিটুইন লাইটিং অ্যান্ড আর্থ রেডিয়েশন বেল্ট, মানে এই যে আর্থ, এর পেছনে একটা রিং এরকম দেখা গেছে, যেটাকে সম্প্রতি গবেষণায় বজ্রপাত ও পৃথিবীর বিকিরণের বেল্টের মধ্যে আকর্ষণীয় সংযোগ প্রকাশ করেছে। উচ্চ শক্তির কণা ও প্রাথমিকভাবে ইলেকট্রন এবং প্রোটন আমাদের গ্রহকে ঘিরে থাকা দুটি স্বতন্ত্র ভ্যান অ্যালেন বিকিরণ বেল্ট উপস্থিত হয়েছে, এবং এই বেল্ট 1950 সালে আবিষ্কৃত হয়। বুঝতে পারো, যেটা সম্প্রতি আবার গবেষণায় দেখা গেছে। চলো এবার কি ন্যাশনাল ওয়াটারওয়েজ রেগুলেশন বুস্ট ইনফ্রাস্ট্রাকচার, মানে এই যে ন্যাশনাল ওয়াটারওয়েজ, যেটা তোমার তাদের ইনফ্রাস্ট্রাকচারকে বুস্ট করেছে। সম্প্রতি ভারত তার জাতীয় জলপথ অবকাঠামোগত উন্নয়ন বাড়ানোর জন্য প্রবিধান প্রয়োগ করেছে ন্যাশনাল ওয়াটারওয়েজ জেটি টার্মিনাল নির্মাণ করে। রেগুলেশন লক্ষ্য বিভিন্ন সংস্থা দ্বারা জেটি ও টার্মিনাল স্থাপনকে প্রভাবিত করা, অর্থাৎ এদের যে লক্ষ্য বিভিন্ন জেটি ও টার্মিনাল স্থাপনকে প্রভাবিত করা, এবং এই নিয়মগুলি বেসরকারি বিনিয়োগ ও আকর্ষণ করবে বলে আশা করা। অর্থাৎ যদি এই তোমার জলপথকে উন্নত করা যায়, কি হয়, যখন ধরো কোনো বড় বড় কোম্পানি
তখন কেন কোনো একটা স্টেটে এসে ইনভেস্ট করে, সেই স্টেটে যদি তোমার যাতায়াত ব্যবস্থা বা বিভিন্ন কাজে যদি সেখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকে, তাহলে কি হয়, বিভিন্ন কোম্পানি এসে সেখানে ইনভেস্ট করে, তারা ফ্যাক্টরি তৈরি করে, এবং তার ফলে কি সেই এলাকার যে তোমার হচ্ছে মানে কি বলবো, তোমার হচ্ছে যে বেকার যুবক বা সেই এলাকাটাই এক কথায় উন্নত হয়ে যায়। মানে প্রচুর, ধরো কোনো একটা জায়গায় ফ্যাক্টরি হলো, সেই ফ্যাক্টরি হওয়ার ফলে সেখানে বড় বড় লোকজন আসবে, সব রকম লোক আসবে, সেখানে একটা বাজার বসবে, হোটেল হবে, এমনি রেস্টুরেন্ট হবে, সেই ফ্যাক্টরিতে বড় বড় লোক আসবে, তার জন্য বিভিন্ন ফাইভ স্টার হোক, 3 স্টার 4 স্টার হোটেল হবে, সেই হোটেলে কারোর কাজ হবে, সেই ফ্যাক্টরিতে কারোর কাজ হবে, সেই রেস্টুরেন্টে কেউ মানে একজন খুললো, সেখানে আরও 10টা মানুষের কাজ হবে। তারপরে কি একটা আলাদা একটা বেসরকারি মানে বিনিয়োগ সেখানে গড়ে ওঠে বা সেই জায়গাটার উন্নয়ন ঘটে। তা তার জন্যই মূলত ন্যাশনাল ওয়াটার রেগুলেশন, যেটা তাদের ইনফ্রাস্ট্রাকচারকে তারা বুস্ট করেছে। চলো পরেরটা দেখি। ইন্ডিয়ান অ্যাচিভস মাইলস্টোন উইথ 100 PFOs, অর্থাৎ PFOs ফল ফ্রম কি ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, এটা করেছে। তা এটা কি ভারত সরকার তাদের ফ্ল্যাগশিপ স্কিমের অংশ হিসাবে সফলভাবে 10,000 কৃষক উৎপাদনকারী সংস্থা, মানে 10,000 কৃষক উৎপাদন, মানে যেখানে 10,000 কৃষককে একসাথে রাখার প্রতিষ্ঠা করেছে, এবং 2020 সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া এই উদ্যোগের লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা। তাহলে এটা কি হলো, 2020 সালে ফেব্রুয়ারিতে এটা চালু হয়, এবং এর অবজেক্টিভ কি ছিল, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা। মাইল ফলক নিবন্ধন দ্বারা চিহ্নিত করা হয়েছে এখানে। বলো ক্লিয়ার হলো? চলো, ইনকাম ট্যাক্স বিলস গার প্রভিশন, আয়কর বিল 2025 সালে অ্যান্টি অ্যাভয়েডেন্স রুলস, যেটা GAR বলছে, পরিবর্তনের প্রস্তাব করে, এবং এর লক্ষ্য হলো কর কর্তৃপক্ষকে বর্তমান সময়ের সীমানা বাইরে পুনঃমূল্যায়ন বিজ্ঞপ্তি জারি করার ক্ষমতা দেয়, এবং নতুন নিয়মগুলি পূর্বে সময় বাড়তি হিসাবে বিবেচিত কর হিসেবে পুনর্মূল্যায়ন অনুমতি দিতে পারে। এইটা একটু মনে রাখবে, কেমন, এইটা কিসের সাথে যুক্ত এগুলো একটু মনে রাখবে, যেটা ইনকাম ট্যাক্সের একটা বিল এটা। চলো, আর্টিক গ্লেশিয়ার্স লিকিং তোমার হচ্ছে মিথেন, অর্থাৎ আর্টিক যে হিমবাহ সেখান থেকে তোমার মিথেন লিক করছে। তা সম্প্রতি গবেষণায় দেখা গেছে আর্টিক হিমবাহ জলবায়ু পরিবর্তনে তাদের ভূমিকা সম্পর্কিত উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকরা শনাক্ত করেছেন যে গলিত হিমবাহগুলি যথেষ্ট পরিমাণে মিথেন ও একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস নির্গত করছে, এবং এই প্রক্রিয়াটি হিমবাহী ফ্র্যাঙ্কিং বলা হয়, এবং এটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যেটা বুঝতে পেরেছো, মিথেন তো মূলত গ্রিনহাউস গ্যাস, এগুলো বুঝতে পেরেছো। তা এটা শক্তিশালী গ্রিনহাউস কি, দেখো সাধারণত শীত প্রধান দেশে কি হয়, অত্যাধিক ঠান্ডার কারণে ক্রপ বা ফসলগুলো মানে জন্মাতে পারে না। তখন কি হয়, এরকম কাঁচ বা ওই স্বচ্ছ পলিথিন দিয়ে ঘেরা হয়, এবং নিচে এরকম এর মধ্যে চাষ করা হয়। তারপরে কি হয়, যখন সূর্যের আলো ঢোকে এই তাপটা বাইরে বিকৃত হতে পারে না, তখন কি হয়, এই যে ভেতরের যে আবহাওয়াটা সেটা গরম হয়, তারপরে চাষটা ভালো হয়। ঠিক তেমনই এই যে জলীয় বাষ্প বা মিথেন, এরকম আরও অনেক কিছু গ্যাস আছে যেগুলো তোমার গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে, যেগুলো আমাদের পৃথিবীর উপরে একটা মানে আস্তরণ তৈরি করছে বায়ুমণ্ডলে, যার ফলে কি পৃথিবীর যে গরম বায়ু সেটা বায়ুমণ্ডলে বিকৃত হতে পারে না, তারপরে পৃথিবী কি হচ্ছে, গরম হয়। বুঝতে পেরেছো? তো এই যে মিথেন একটা কিন্তু গ্রিন হাউস গ্যাস, যেটা আর্টিক গ্লেশিয়ার সাথে আর্টিক হিমবাহ থেকে তোমার লিক করছে বা সেখান থেকে ছড়িয়ে পড়ছে। বুঝতে পেরেছো? চলো, সুপ্রিম কোর্ট স্টে লোকপাল অর্ডার অন হাইকোর্ট জাজ, এই সিজন হাইকোর্ট জাজ। ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য লোকপালের কর্তৃত্বের সাথে জড়িত আইনি বিষয়কে হস্তক্ষেপ করেছে। মানে ধরো লোকপাল, লোকায়ুক্ত তোমাদের আমি পলিটিতে পড়িয়েছি, তা এরা এই বিভিন্ন দুর্নীতির তদন্ত করে। তাই যে ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য লোকপালের যে কর্তৃত্ব তার সাথে আইনি যে বিষয় থাকে সেটাকে হস্তক্ষেপ করেছে, এবং সুপ্রিম কোর্টের লোকপালের আদেশে স্থগিত করার সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যেটাকে প্রশ্ন তুলেছে। তাই এটা মনে রাখবে, এই তোমার লোকপালের আর কি কর্তৃত্বে তোমার হস্তক্ষেপ করেছে তোমার সুপ্রিম কোর্ট। বুঝতে পেরেছো? কেমন, চলো আজকের ক্লাস এই অবধি, আমি যতটা পেরেছি, কারণ আমি আজকে 8:30টার সময় উনি আমাকে বলেন, বুঝলে, আমি হুট করেই পিপিটি বানিয়ে তোমাদের ক্লাসটার জন্য অফ না হয় তার জন্য আমি করেছি। চেষ্টা করবো আরও ভালোভাবে কারেন্ট অ্যাফেয়ার্স করানোর। আজকে আমার প্রথম ক্লাস, তা তোমরা একটু সাথে থেকেও রিকোয়েস্ট করবো, কেমন। তা প্রতিদিন ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করে হিস্ট্রি ইনসাইট বা শোভন স্যার। আমার চ্যানেল জিকের জন্য স্পেশাল, আর
তোমরা যদি আর্টসের জিকে করতে চাও তাহলে সকাল 11টার সময় চলে আসবে, আমি করাবো। আর 3 তারিখ অর্থাৎ সোমবার কালকে থেকে রাত 9টার সময় সায়েন্স প্র্যাকটিস শুরু হচ্ছে ইউটিউবে। তাহলে বন্ধুরা আজকে অবধি, আবার কালকে দেখা হবে। ভালো থেকো সবাই, গুড নাইট। কেমন? গুড নাইট, হ্যাঁ, গুড মর্নিং, সরি, তোমরা তো সকালে দেখবে এটা।